নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প কাঁকড়া বিছে। চাটুজ্জেদের রকে আমি, টেনিদা আর হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্থানির কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টা পোড়া খুব তড়িবৎ করে খাচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। দি লা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস, মেরেছি একটাকে। কচর কচর করে ভুট্টার দানা চিবুতে চিবুতে টেনিদা বললে, হঠাৎ এত লম্পজম্প যে? কি মেরেছিস, মাছি না ছাড়পোকা? একটা মস্ত কাঁকড়া বিছে। দেয়ালের ফুটো থেকে বেরিয়ে দিব্যি ল্যাজ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গাইতে গাইতে গরু দোয়াচ্ছে, কিচ্ছু টের পায়নি। আমি দেখেই একটা ইট তুলে ঝাঁ করে মেরে দিলুম, ব্যাস ঠান্ডা। টেনিদা মুখটাকে কুচো চিংড়ির মতো সরু আর বিচ্ছিরি করে বললে, ফু। ফু মানে? ক্যাবলা চটে গেল। কাঁকড়া বিচের সাথে চালাকি নাকি? একবার কামড়ালেই বুঝতে পারবে। কাঁকড়া বিচের সাথে কে চালাকি করতে যাচ্ছে, কিন্তু কলকাতায় কাঁকড়া বিছে? রাম রাম, ওরা তো ডেও পিঁপড়ের বর্দা ছাড়া কিছু নয়। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। গল্পের আরম্ভে ক্যাবলা তড়াক করে রকে উঠে বসল। হাবুল বললে, পচা মামা? এই নামটা এবারে যেন নতুন শুনতে আসি। কাল শুনবি আরও, এখনই কি? ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নিলে। বললে, আর যত শুনবি ততই চমকে যাবি। আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললুম, একটা কথা জিজ্ঞেস করবো টেনিদা? ভুট্টার গোজটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বললে, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটি মামা আছে সব শুদ্ধ? টেনিদা বললে, 555, মানে 555 জন। আমি কাকের মতো হাঁ করে বসে রইলুম। ক্যাবলা একটা খাবি খেলো, আর হাবুল সেন ডুকরে উঠল, খাইছে। ইউ শাট আপ হাবলা, চিল্লাসনি। মামা কীরকম জানিস? ঠিক রেকারিং ডেসিমেলের মতো, মানে শেষ নেই। মনে কর মার পিস্তত ভাইয়ের বড়শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবো? আমরা এক বাক্যে বললুম, মামা। কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুতো বোনের খুড়তুতো ভাইয়ের। ক্যাবলা বললে, থাক, আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময় মামা। রাইট, পচা মামা এই বিশ্বময় মামার একজন। আমি অধৈর্য হয়ে বললাম, সে তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদা দাঁত খিচিয়ে বললে, দাঁড়া না ঘোড়ার ডিম, আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না? কুড়ুবকের মতো বেশি বকবক করবি তো তোর কানের ওপর এক্ষুনি একটা কাঁকড়া বিছে ছেড়ে দেবো। হাবুল বললে, সাইরা দাও, প্যালার কথা সাইরা দাও, ওইটা একটা দুগ্ধপোষ্য শিশু। কি আমার ঠাকুরদা এলেন রে! আমি হাবুলকে ভেঙচি কাটলুম। টেনিদা আমার মাথায় ট্যাং করে একটা টোকা মেরে বললে, ইউ স্টপ নাও, নো ঝগড়া। তাহলে 2 থাপ্পড় দিয়ে দুটোকেই এখান থেকে তাড়িয়ে দেব। এখন পচা মামার গল্প শুনে যা, খবরদার ডিস্টার্ব করবি নে। আমরা এক বাক্যে বললুম, না না, পচা মামা, বুঝলি? একটা গলা খ্যাকারি দিয়ে টেনিদা শুরু করলে, স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8 বারের বার টেস্টেও যখন অ্যালাউ হতে পারল না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লায় একটা চড় মেরে বলল, নিকালে আমার বাড়ি থেকে হতভাগা মুখ্য, কুপুত্তুর, বোমবেটে অকাল কুষ্মাণ্ড কোথাকার। একসঙ্গে 4-4টে ওরকম জবরদস্ত গাল, আর গালের ওপর অমনি একখানা, কি বলে, জ্যাডাপহ চাটি। আমি জিজ্ঞাসা করলুম, জ্যাডাপহ মানে কি? আমি কোত্থেকে জানবো, শুনতে বেশ জাঁদ্রেল লাগে, তাই বললুম। ক্যাবলা বলতে গেল, জ্যাডাপহ অর্থাৎ কিনা যা জড়তা অপহরণ। চুপ কর ক্যাবলা, টেনিদা খেঁকিয়ে উঠল। তুই আর পণ্ডিতের মতো টিকটিক করিসনি। ফের যদি বিদ্যে ফলাবি, আমি আর গল্প বলবই না, মুখে বল্টু এঁটে বসে থাকব। আমি ব্যস্ত হয়ে বললাম, না না, আমরা আর কথা বলবো না, গল্পটাই চলুক। টেনিদা আবার শুরু করলো, সেই জ্যাডাপহ চাটি খেয়ে পচা মামার মন উদাস হলো। ম্যাট্রিক পরীক্ষার নিকুচি করেছে। অমন অপমান সহ্য করা যায়? পচা মামা
সেই রাতেই দেশান্তরী হলো, মানে বিদেশে আর যাবে কোথায়। তখনও পাকিস্তান হয়নি, সোজা দার্জিলিং মেলে উঠে পড়ল, নামলো গিয়ে শিলিগুড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্করটর হবে, কিন্তু একে বেজায় শীত, তাই ভুটান তখন লালে লাল। লালে লাল? ক্যাবলা জিজ্ঞেস করলে। ভুটানিরা খুব দোল খেলে বুঝি? তোর মুন্ডু। লেবু লেবু, কমলা লেবু। ভুটানি কমলা বিখ্যাত, জানিস তো। আর পাহাড় আলো করে সব বাগান, তাতে হাজারে হাজারে ফল পেকে টুকটুক করে ঝরে পড়ছে গাছতলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দুটো চারটে ছিঁড়ে নিতে পারো, কে আর অত লক্ষ্য করতে যাচ্ছে। মোদ্দা ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল, যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুর চোষা চেহারাই পাল্টে গেল একদম। দাদু কিপ্টে লোক, তার বাড়িতে পুঁই ডাঁটা চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খলসে মাছের ঝাল খেয়ে পচা মামার বুদ্ধি টুদ্দিগুলিও মরচে পড়ে গিয়েছিল। কিন্তু কমলালেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে উঠল। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বা দর্জি শিরিং। নামটা কি বলে, একটু হলেও লোকটি বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুলের লম্বা বিনুনি, মুখে 5-7 গাছা দাড়ি, সবসময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গাইয়ের জমাট দুধের টুকরো চুষছে। পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠুকে বললে, শিরিং সাহেব, আমি একজন বিদেশি। শিরিং হেসে বললে, সে জানি, আজ 15 দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আদাসাট করছো, কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিছু বলিনি। ভুটিয়া হলে আমার এই কুকরি দিয়ে মুন্ডিটি কচাত করে কেটে নিতুম। শুনে পচা মামার রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব, আমি খুব হাংরি বলেই। শিরিং চমড়ি গাইয়ের দুধের টুকরো মুখে পুরে বললে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি। ওই তো তোমার বাঙালির পেট, কী বা তুমি খেতে পারো। এখন বলো কি চাও। পচা মামা হাত কচলাতে কচলাতে বললে, শুধু কমলা লেবুর চালান দিয়ে কী বা লাভ হয় আপনার? কম কি, লাখখানেক। আগে এই লাখ টাকা যদি 5 লাখ হয়। শুনে শিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ কোয়াশ, অর্থাৎ বোতল ভর্তি করে কমলালেবুর রস বিক্রি করুন, তাতে লাভ অনেক বেশি হবে। শিরিং হাসল। এ আবার নতুন কথা কি? এই তো মাইল 5 দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে, সে তো জুত করতে পারছে না। বাজারে দারুণ কম্পিটিশন, কলকাতা ও বোম্বেতে অনেক বড় কোম্পানি, আমরা সুবিধা করতে পারবো না। পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুকল। যদি এমন অরেঞ্জ কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারে না, একবার খেলে বারবার খেতে চায়, সে জিনিস তৈরি করবে কে? তুমি? চেষ্টা করে দেখতে পারি। তুমি কি কেমিস্ট? আমি এমএসসি। পচা মামা চাল মারল। বুঝতেই পারছিস, কিন্তু বিদেশ বিভুয়ে একাত্র সব করতেই হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবল, বাঙালির ব্রেন, একটা কিছু করে ফেলবই। শিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবল, তারপর বললে, বেশ, চেষ্টা করে দেখো, কিন্তু দিন 15 সময় দিতে হবে। 15 দিন কেন? শিরিং উৎসাহ দিয়ে বললে, 1 মাস সময় দিচ্ছি। তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্যে যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে কারখানায় চিফ কেমিস্ট করে দেব, আর মাসে 2000 টাকা করে মাইনে। পচা মামা এসে শিরিং সাহেবের আউট হাউসে উঠল। সে কি রাজকীয় আয়োজন! এমন গদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ সাত জন্মে শোয়নি। দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে 3 দিন পরে একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো। আর সেই সঙ্গে চলল এক্সপেরিমেন্ট। কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে, কখনো মধু, কখনো চায়ের লিকার, কখনো ঝোলা গুড়, কখনো বা 1 শিশি হোমিওপ্যাথিক ওষুধ ঢেলে দিচ্ছে। মানে প্রাণে যা চায়। আর নিজে খেয়ে খেয়ে দেখছে। কোনোদিন বা 1 চামচে খেয়েই বমি করে ফেললো, কোনোদিন মুখে দিতে না দিতেই তিরিং তিরিং করে লাফিয়ে উঠল,
কোনোদিন নেহাত মন্দ লাগলো না, আর কোনোদিন মুখ এমন টকে গেল যে ঝাড়া 48 ঘন্টা কিছু আর দাঁতে কাটতে পারল না। এদিকে 1 মাস হয়ে যায়, শিরিং সাহেব মাঝে মাঝে খবর নেয় কদ্দূর হলো। পচা মামা বুঝতে পারল এবারে পরশ্বৈপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভেতর কিছু একটা না করতে পারলে এই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে, পিটিয়ে তক্তা তো করে দেবেই, চাই কি কচাং করে মুন্ডুটিও কেটে নিতে পারে। পচা মামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, উফ, কি বলবো তোদের, কি তার স্বাদ, কি সুতার। 1 চামচে খেয়ে মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডালনা, আলু কাবলি, তেলের মোরব্বা, দরবেশ, রাবড়ি, মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে সব যেন কে একসঙ্গে তার মুখে পুরে দিলে। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচা মামা তখনই গিয়ে শিরিং সাহেবকে সেলাম ঠুকলো, বললে, আমি রেডি, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। শিরিং সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকে আমি ও আমার স্ত্রী, আমার ছেলে, আমার ম্যানেজার আর আমার 3 জন বন্ধু আমরা তোমার অরেঞ্জ স্কোয়াশ খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেব, আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট, মাসে 2000 টাকা মাইনে। কেল্লা ফতে। পচা মামা নাচতে নাচতে চলে এলো। সারা রাত ধরে স্বপ্ন দেখল সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে আর দুধারের লোক তাকে সেলাম ঠুকছে। কিন্তু বরাত কি আর অত সহজে খোলে রে? তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ে মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হয়? যা হলো তা বলি, পচা মামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছিল। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করল, তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে দেখল সে তো আগেই বলেছি। পরের দিন শিরিং সাহেব তো দলবল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে বসেছে। সবটা মিলে বেশ একটা চমৎকার মোচ্ছবের আবহাওয়া। মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল সাজানো হয়েছে, গ্রামোফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টি রূপোর গ্লাস চকচক করছে। পচা মামা আহ্লাদে আহ্লাদে মুখ করে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিলে। প্রথমে শিরিং সাহেব একটা চুমুক দিল, তারপরেই আর সবাই। তোদের বলবো কি, তক্ষুনি যেন বিপর্যয় ব্যাপার ঘটে গেল। প্রথমেই আঁক করে শিরিং সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। শিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল। তাদের ছেলে আই করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো, পাক্কা 3 মাইল গিয়ে তারপর বোধহয় সে থামল। ম্যানেজার হাত পা ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো। একজন অতিথি আরেকজন অতিথিকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি লড়তে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিং সাহেবের কুকুরটার লেজে খ্যাঁক করে কামড়ে দিল। পচা মামা বুঝতে পারল গতিক সুবিধের নয়, আর সুধা যেমনই হোক খেয়ে এদের আরাম লাগেনি। আর মনে পড়ল শিরিং সাহেবের কুকরিটাও চালাকি নয়, কাজেই থাকিতে চরণ মরণে কি ভয়। নিমেষে যোজন ফর্সা পচা মামা দৌড়, সারাদিন দৌড়লো। তারপর সন্ধেবেলা একটা গভীর বনের ভেতর একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছে এ যাত্রা। ওদিকে ঘণ্টা 3 বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে শিরিং সাহেব হাঁক ছাড়ল, কোথায় সেই জোচ্চোর কেমিস্ট? বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল। শিগগির তার কান ধরে টেনে নিয়ে আয় এখানে, আমি নিজের হাতে তার মুন্ডু কাটব। তক্ষুনি লোক ছুটল চারিদিকে। ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি হলো। সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে, কি তার সোয়াদ, কি তার গন্ধ। রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে? হয়েছিল কি জানিস? পচা মামার বাবুর্চিটা ছিল ভীষণ লোভী। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন মজে গেছে যে চুপি চুপি 8টা বোতলই সাফ করে ফেলেছে। তারপরেই তার খেয়াল হয়েছে সকালে তো শিরিং সাহেব তার গর্দান নেবে। তখন করেছে কি,
পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার, আয়োডিন, একশেশি লাল কালি, খানিক ঝোলা গুড় আর বেশ কিছু গঁদের আটা ঢেলে 8টি বোতল আবার তৈরি করে রেখেছে। আর তাই খেয়েই পচা মামা আর কিছু বুঝতে পারছে না। সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে মশার কামড় খাচ্ছে, ভয়ে আর শীতে ঠকঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতে কাটলে হয়। তারপর আবার এক দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়া চা বাগান। তখন আর তাকে কে পায়? পচা মামা যেখানে বসে আছে তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটি প্রাণী মুখ বের করল। কালো কটকটে তাদের রং, লম্বা লম্বা লেজের আগা বর্ষির মতো বাঁকানো, চোখে সন্ধানী দৃষ্টি। শীতের দিন, ভালো খাবার টাবারও জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচা মামার কোটের পকেট থেকে কেক, ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরুচ্ছে। পালাবার সময় পচা মামা টেবিল থেকে যা পেয়েছে 2 পকেটে বোঝাই করে নিয়েছিল। বুঝেছিল পরে এসব কাজে লাগবে। সুরসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ কিছু ছিল, তাই খেতে লাগলো এক মনে। পচা মামা উদাস হয়ে বসেছিল। এসব ব্যাপার সে কিছুই টের পেল না। হঠাৎ তার মুখের ওপর টর্চের আলো, আর সঙ্গে সঙ্গে ভুটিয়া ভাষায় কে যেন বলতে লাগলো, এই যে পাওয়া গেছে। আর একজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চল, সকালে শিরিং সাহেব ওর মুন্ডু কাটবে। পচা মামার রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যের মতো জোয়ান 2টি ভুটিয়া, কোমরে চকচকে কুকরির খাপ। অন্ধকারেও পচা মামা দেখল তার মুখের ওপর টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে এগিয়ে আসছে। পচা মামা দাঁড়িয়ে পড়ল। পালাবার পথ বন্ধ, তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, সাবধান, এগিও না, আমার 2 পকেটেই রিভলভার আছে। হা হা হা, রিভলভার! 2 মূর্তি ঝাঁপিয়ে পড়ল পচা মামার ওপর। পচা মামা কিছু বলবার আগেই দুজনের 2টো হাত তাকে জাপটে ধরল, আর 2টো বাঁ হাত তার 2 পকেটে রিভলভার খুঁজতে লাগলো। আর তক্ষুনি 2 জোয়ানের গগনভেদী আর্তনাদ। পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের উপর গড়াতে লাগলো। ওরে বাপরে, মেরে ফেলেছে রে, গেলুম গেলুম। ঠিক তখন বনের ভেতর দিয়ে পূর্ণিমার চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচা মামা দেখল দুজনের হাতেই এক এক জোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে। আর তার নিজের পকেটের ভেতরে সমানে আওয়াজ চলছে, খড়র খড়র। উড়ি দাদা! পচা মামা এক টানে গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড়, রাম দৌড়। সকালের জন্যেও অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের ওপর হাই জাম্প দিয়ে, একটা পাইথনের ল্যাজ মারিয়ে, 5 শেয়ালকে আটকে দিয়ে রাত 9টার সময় যখন লঙ্কাপাড়া চা বাগানে এসে আছাড় খেয়ে পড়ল, তখন তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে। বুঝলি ক্যাবলা, এ হলো আসল পাহাড়ি কাঁকড়া বিছের গল্প। 2টো অমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুয়ে দিলে। তোর কলকাতার কাঁকড়া বিছে ওদের কিছু করতে পারত? রামো রামো। টেনিদা থামল। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। হাবুল বললে, একটা কথা জিগাই টেনিদা। টেনিদা হাবুলের কথা নকল করে বললে, হ জিগাও। কাঁকড়া বিছায় কেক, বিস্কুট, ডিম ভাজা খায়? এ তো আর তোর কলকাতিয়া নয়, পাহাড়ি কাঁকড়া বিছে। ওদের মেজাজি আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচা মামাকে জিজ্ঞেস কর। তেনারে পামু কই? টেনিদা বললে, ধ্যাত ধেড়ে কালীকেষ্টপুরে। আমি জানতে চাইলুম, সে কোথায়? টেনিদা বললে, খুব সোজা রাস্তা। প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি। তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলেই ধারধারে কালীকেষ্টপুরে তুই পৌঁছে যাবি। আচ্ছা, তোরা তাহলে সেখানে রওনা হয়ে যা। আমি এখন একবার পিসিমার বাড়িতে চললুম। টাটা। টাটা বলেই হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে। ধা করে হাওয়া হয়ে গেল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প কাঁকড়া বিছে এখানেই শেষ হলো।